আব্বু, শাহিন, ঝিলিক, তোমরা সবাই বাইরে এসো। কি হয়েছে? কি সবাইকে এত ডাকাডাকির কিসের? কি হয়েছে সেটা জানতে চাও? দাঁড়াও বলছি। আচ্ছা, এই ফোনটা কার? এই ফোনটা তো আমার। ও, তাহলে এই ফোনটা তোমার? কি রে ঝিলিক, কই তোর হলো? আর কতক্ষণ? এই তো আমার হয়ে গেছে, লিপস্টিকটা লাগালেই ব্যাস। নে নে তাড়াতাড়ি কর। কই দেখি কেমন সেজেছিস। সবই ঠিক আছে, মেকআপটা কেমন বেশি বেশি লাগছে না? না মা, এটা হলো ব্রাইড মেকআপ, এখন এটাই চলে। আমি ওইসব ব্রাইড মাইড বুঝি না বাপু, এক কথায় দেখতে ভালো লাগলেই হবে। আচ্ছা মা, আমি কি দেখতে কম সুন্দরী? কে বলেছে আমার মেয়ে কম সুন্দরী? আমার মেয়ে তো সব থেকে বেশি সুন্দরী। সত্যি বলছো আব্বু? হ্যাঁ রে মা, সত্যি বলছি। কিন্তু মা, আমি একটা কথা বুঝতে পারছি না। যেখানে আমাকে সাজতে দেখলে তুমি রোজ বাড়ি মাথায় করো, আর আজ তুমি নিজেই আমাকে এত সাজুগুজু করতে বলছো, কি ব্যাপার বলো তো? তুই একদম ঠিক বলেছিস। এই একই প্রশ্ন সকাল থেকে আমার মাথায়ও ঘুরপাক খাচ্ছে। আরে তোমরা এই সামান্য বিষয়টা বুঝতে পারছো না? আমার তো মনে হয় মা ঝিলিকের জন্য বিয়ে সম্বন্ধ পাকা করতে যাচ্ছে। এই তো আমি জানতাম, কেউ বুঝুক বা না বুঝুক আমার ছেলে ঠিকই বুঝবে। এই না হলে আমার ছেলে, তুই একেবারে ঠিক ধরেছিস। তার মানে তুমি আমার জন্য বিয়ের সম্বন্ধ ঠিক করতে যাচ্ছ, আর আমাকে না জানিয়ে? কোথায়, কার সাথে, ছেলে কি করে, আমরা তো কিছুই জানি না। জানো না তো কি হয়েছে, এবার জানবে। তাহলে শোনো। এবার বলো। তাহলে শোনো, আমি আমার ভাইপো সুরজের সাথে আমার একমাত্র মেয়ে ঝিলিকের সাথে বিয়ে দেবো ভাবছি। সুরজ? কিন্তু হঠাৎ করে সুরজের সাথে কেন মা? সুরজের সাথে বিয়ে দিয়ে আমাদের কি স্বার্থ? স্বার্থ? স্বার্থ তো অবশ্যই আছে। একটা কথা তোরা সব সময় মাথায় রাখবি, আমি তোর মা স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। উফ, অত হেয়ালি করো না, যেটা বলবে পরিষ্কারভাবে বলো। আচ্ছা বাবা, বলছি শোনো। আমার আব্বার 150 বিঘি সম্পত্তি ছিল, আর আমার আব্বা মরে যাওয়ার আগে সেই সম্পত্তি আমাদের 2 ভাই বোনের নামে দিয়ে গেছে। আমি যেহেতু মেয়ে, তাই সম্পত্তির 3 ভাগের 1 ভাগ আমাকে, আর বাকি 2 ভাগ আমার ভাইকে। মানে 50 বিঘা আমার নামে আর 100 বিঘা আমার ভাইয়ের নামে দিয়েছে। সেটা না হয় বুঝলাম, এর সাথে ঝিলিকের বিয়ের কি সম্পর্ক? আগে আমার কথাটা পুরো শোন, তারপর না তুই বলবি। আচ্ছা বেশ, বলো। আমার ভাইয়ের একমাত্র ছেলে হলো সুরজ, আর আমার ভাইয়ের মরে যাওয়ার পর ওই সব সম্পত্তির মালিক হবে সুরজ। তাই যদি একবার সুরজের সাথে ঝিলিকের বিয়েটা দিতে পারি না, তাহলে সুরজের সাথে সাথে ঝিলিক ওই সম্পত্তির মালিক হবে, আর আমার মেয়ে রাজরানী হয়ে থাকবে। তুমি সত্যি বলছো মা? এইসব কথা তুমি তো আমায় আগে কখনো বলনি। বলিনি কারণ সুরজ এতদিন লেখাপড়ার জন্য বাইরে ছিল, আজ 2 দিন হলো বাড়ি ফিরেছে। তাই আমি ভাবলাম কেউ বলার আগে আমি আগে আগে গিয়ে সম্বন্ধটা পাকা করে ফেলি। তাহলে আবার কেন, দেরি না করে তাড়াতাড়ি চলো। হ্যাঁ মা, আব্বু ঠিক বলেছে। নইলে আবার আমাদের আগে গিয়ে অন্য কেউ যদি ওই 100 বিঘা সম্পত্তির মালিক হয়ে যায়। না না, একদম সেটা হতে দেওয়া যাবে না। চল চল, তাড়াতাড়ি চল। আরে পপি, রাকেশ, তোমরা এসো এসো, খবর সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি ভালো আছো তো? এই চলে যাচ্ছে, আয় বস। মামা, তোমার শরীর ঠিক আছে তো? তুমি কেমন যেন আগে থেকে শুকিয়ে গিয়েছো, ঠিক মতো খাওয়া দাওয়া করো না নাকি? রোগা হয়ে গেছি? কই? আসলে কি বলো তো ভাই, ও না
তোমাকে নিয়ে খুব ভাবে। আমাকে শুধু বলে যে মা, মামা একা একা বাড়িতে আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে কি, কে জানে ঠিক মতো ওষুধ খাচ্ছে কিনা, আরো নানা কথা। ও আচ্ছা আচ্ছা, বেশ, যাও মা, ওখানে গিয়ে বসো। বর্ষা, বর্ষা, একটু এদিকে আয়। হ্যাঁ বাবু, বলেন। সবার জন্য একটু শরবতের ব্যবস্থা কর। ঠিক আছে বাবু। ভাই, তুমি যে কাল বললে সুরজ বাড়ি এসেছে, কই সুরজকে তো দেখতে পাচ্ছি না। সুরজ ও বাথরুমে গোসল করছে, বস, ও এক্ষুনি রেডি হয়ে চলে আসবে। আচ্ছা ভাই, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বল। বলছিলাম যে আমরা কিন্তু কিছুদিন এখানে থাকবো বলে এসেছি। তাই নাকি? এটা তো ভালো কথা। তোদের যতদিন ইচ্ছা তোরা এখানে থাক, এতে আমার কোনো আপত্তি নেই। সত্যি বলছো? দেখেছিস, আমি তোদের আগেই বলেছিলাম আমার ভাই আর 5 জনের মতো না, আমার ভাই খুবই ভালো। আমরা যদি এখানে কিছুদিন কেন কিছু মাসও থাকি তাহলেও ভাইয়ের কোনো আপত্তি নেই, কি বলো ভাই? না না, এতে আবার আমার আপত্তি কিসের? ওই তো সুরজ আসছে। আরে বাবা সুরজ, কেমন আছিস? আরে ফুপি তুমি? আমি ভালো আছি, কিন্তু তোমরা কখন এলে? আমরা এই তো কিছুক্ষণ হলো এসেছি। আরে ফুপা, তুমি কেমন আছো? ভালো আছি বাবা। তুমি কত বড় হয়ে গেছো, তোমাকে চেনাই যাচ্ছে না। শুধু কি বড়, ওর তো পুরো চেহারাই বদলে গিয়েছে। তুই শাহিন না? যাক, তাহলে অবশেষে চিনতে পারলি। আরে ভাই, তোদের কি করে ভুলি বলতো? তো খবর সব ভালো তো? একেবারে ঝাক্কাস। তুমি সবার সাথে পরিচয় করলে, আমার সাথে করলে না? আরে তুই ঝিলিক না? কত বড় হয়ে গেছিস, তোকে তো চেনাই যাচ্ছে না। শুধু কি বড়, কত সুন্দর হয়ে গেছি সেটা তো দেখছো না? মাশাআল্লাহ, তুই সত্যি দেখতে অনেক সুন্দর হয়েছিস। তুমি সত্যি বলছো? একদম। আচ্ছা সুরজ, তুই কোথায় বেরোবি বলছিলিস না? হ্যাঁ আব্বা, আমার কিছু কাজ আছে, আমি সেখানে যাচ্ছি। তাহলে তোরা থাক, আমি আসছি। এই যে মশাই, দাঁড়ান বলছি। আপনার সাহস তো কম না, আপনি দেখে রাস্তা চলতে পারেন না। আপনি কি আমায় বলছেন? অদ্ভুত ব্যাপার, আপনাকে বলবো না তো কাকে বলবো? আশেপাশে তো কাউকে দেখছি না, নাকি আপনার আমাকে দেখে টেরা মনে হচ্ছে? তা অবশ্য লাগছে না, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরী। আচ্ছা, আমি যে সুন্দরী সেটা দেখতে পাচ্ছেন, আর এটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ পাচ্ছি তো। আচ্ছা, আপনার পোশাকটা ভিজলো কি করে? কি করে? কেন? আপনি যখন রাস্তায় ওই পানির ওপর দিয়ে বাইক নিয়ে অন্ধভাবে যাচ্ছিলেন তখন। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি না বুঝতে পারিনি। বুঝবেনই বা কি করে? দেখে তো মনে হচ্ছে কোনো বড় লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে, যত সব। আসবো ভাই? হ্যাঁ হ্যাঁ, আয়। আসলে ভাই, আমি তোমাকে একটা বিশেষ কথা বলতে এসেছি। কি কথা বল? যদি তুমি কিছু মনে না করো। আরে না না, তুই নিঃসন্দেহে বলতে পারিস। তাহলে শোনো, আমি বলছিলাম কি, সূর্যের তো বিয়ের বয়স হয়েছে, আর তুমি বা কয়দিন এইভাবে একা একা থাকবে বলো? তাই বলছিলাম সূরজের বিয়েটা দিয়ে দিলে কেমন হয়? কথাটা তুই খারাপ বলিসনি। বিয়ে তো আজ নয় কাল দিতেই হবে, কিন্তু তার জন্য একটা ভালো মেয়ের দরকার না? সেটাই তো বলতে এসেছিলাম। এই তুমি বলো না। হ্যাঁ হ্যাঁ, আমি। হ্যাঁ তুমি। আচ্ছা আচ্ছা, আমি বলছি। আসলে ভাই, আমি বলছিলাম কি,
যদি সুরজের সাথে আমার মেয়ে ঝিলিকের বিয়ে দিই কেমন হয়? না মানে আমি তো শুধু তোমাকে বললাম, এবার তুমি ভাবনা চিন্তা করে তারপর নয় আমাদের বলো। কথাটা তুই ভালোই বলেছিস। বেশ, তবুও একবার সুরজের সাথে কথা বলে তোদের জানাবো। সত্যি বলছো? আসলে কি বলো তো ভাই, ঝিলিক আমাদের নিজের মেয়ে বলে বলছি না, ওর মতো মেয়ে হয় না। দেখবে ও তোমাদের খুব যত্ন রাখবে। যাই হোক, এবার তাহলে চলো, উনি না হয় সুরজের সাথে বাকি কথা বলে আমাদের ঠিক জানিয়ে দেবে। আচ্ছা ভাই, তুমি সুরজকে যেন কি একটা কথা বলবে বলছিলে না, বলেছো? না না, ওর সাথে তো তখন কথা বলার সুযোগই হয়নি। তখন সুযোগ হয়নি তো কি হয়েছে, এখন বলো। আচ্ছা, তোমরা তো অনেকক্ষণ ধরে আমাকে কিছু একটা বলার জন্য বলছো, কথাটা কি সেটা আমি জানতে পারি কি? আপনাকে কিছু দেব? না, লাগবে না। আসলে বাবা, বলছিলাম কি, আমার তো বয়স হয়েছে, আর কতদিনই বা এইভাবে একা একা থাকবো বল। তাই বলছিলাম, যদি তুই একটা বিয়ে শাদী করিস, তাহলে মরার আগে অন্তত বৌমা আর নাতি নাতনির মুখটা যদি দেখে যেতে পারতাম। আব্বু, তুমি হঠাৎ করে এই কথা বলছো কেন? ভাই তো ঠিকই বলেছে। আমি বলি কি, তুমি বাবা এই বিয়েতে রাজি হয়ে যাও। আর তাছাড়াও পাত্রী যখন ঠিকই আছে। পাত্রী ঠিক আছে মানে? হ্যাঁ, কেন তুই জানিস না? না। এই তো তো সামনেই বসে ঝিলিক। সত্যি বলছি ভাই, একবার যদি তুই ঝিলিককে বিয়ে করিস না, তাহলে তোর ভাগ্য পুরো বদলে যাবে। এই রে, কাজ ছেড়েছে। এখন যদি আমি বিয়ে করি এই মেয়ের সাথে, তাহলে সারা জীবনের মতো আমার লাইফ এখানে ফুইস্টা হয়ে যাবে। না না, এদের হাত থেকে যেভাবেই হোক আমাকে নিজেকে বাঁচাতেই হবে। কি রে বাবা, কি ভাবছিস? আসলে আব্বা, হয়েছে কি, আমি কি করে ঝিলিককে বিয়ে করি বলো তো? কেন, আমার মেয়েকে বিয়ে করতে তোমার অসুবিধা কোথায়? অসুবিধা বলতে এটাই যে আমি না একজনকে ভালোবাসি। তাকে আমি কথা দিয়েছি যে আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তাই আমি এখন যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে আত্মহত্যা করে মরে যাবে। হোয়াট? এসব তুমি কি বলছো? আমি সত্যি বলছি। কাজটা ঠিক ভালো হলো না। যা বাবা, এদের আবার কি হলো? ওদের কথা ছাড়, তুই আগে আমার কথা শোন। তুই কি সত্যি সত্যি কাউকে ভালোবাসিস? হ্যাঁ, বাসি তো। তাহলে তুই একটা কাজ কর, কালকে ওই মেয়েকে আমার বাড়িতে নিয়ে আয়, আমি ওকে দেখবো। ঠিক আছে। আহ মা, একটু শান্ত হ। শান্ত হব? কি করে শান্ত হব বলো তো? এতদিন ধরে আমি স্বপ্ন দেখে এসেছি যে এই বাড়ির বউ আমি হব, আর কি হলো? আমার সাজানো স্বপ্ন সব ভেঙে গেল। দাঁড়া, এত উত্তেজিত হচ্ছিস কেন? ও বলেছে প্রেম করে, বিয়ে তো এখনো করেনি। মানে? মানে এটাই যে সুরজ যাকে প্রেম করে তাকে আমাদের খুঁজে বার করতে হবে, তারপর সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকাতে হবে। মানে তুমি কি বলছো? আমি তো এইসব কিছুই বুঝতে পারছি না। শোনো তাহলে। কি হলো, বুঝেছিস তো? হ্যাঁ, ভালো করে বুঝেছি। ও আচ্ছা। আচ্ছা ডাক্তার আঙ্কেল, আমার আব্বু কি কোনোদিনও সুস্থ হবে না? দেখো, আমি আগেই বলেছি, যদি তুমি ওনাকে পুরোপুরিভাবে সুস্থ করতে চাও তাহলে তোমাকে সবার আগে ওনার অপারেশন করতে হবে। সেই জন্য 3 লাখ টাকার দরকার। 3 লাখ টাকা? কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? আমার যেটা বলার কর্তব্য সেটা বললাম, আর বাকিটা তোমার উপর নির্ভর করছে। এবার আমি আসছি, তুমি ভেবে আমাকে জানিও। হ্যাঁ। সবই তো শুনলে। এবার ভাই আমাকে এত বড় সমস্যা থেকে
বাচ্চা রাস্তা খুঁজে দে। হ্যাঁ, আমি সবই বুঝলাম। সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা মেয়ে খুঁজে বার করতে হবে। মেয়ে? মেয়ে দিয়ে কি হবে? আরে বোকা, তোর তো একটা নকল বউ লাগবে নাকি? সেই জন্য তো একটা মেয়ে দরকার, তাকে তোর বউ বানিয়ে নিয়ে যাবি। ও হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কিন্তু মেয়ে পাবো কোথায়? আমার হাতে একটা মেয়ে আছে যার অনেক টাকা প্রয়োজন, আর সে টাকার জন্য এই কাজটা করলেও করতে পারে। যত টাকা লাগবে আমি দেব, তুই যেভাবে হোক ওই মেয়েটাকে আসতে বল ভাই, প্লিজ প্লিজ। বেশ বেশ। হ্যালো নাসরিন, তুই একবার তাড়াতাড়ি আমার সাথে কলেজ রোডের সামনে দেখা করতো। তোর সাথে আমার খুব জরুরি দরকার আছে। আচ্ছা ঠিক আছে। সবই তো শুনলি, তোর টাকার প্রয়োজন আর ওর সাহায্যের। এবার বল কি করবি? পুরোটাই তোর উপরে নির্ভর করছে। সত্যি বলতে আমারও 3 লাখ টাকার খুব প্রয়োজন আমার আব্বুর অপারেশনের জন্য। 3 লাখ কেন? যদি তুমি আমার এই প্রস্তাবে রাজি হও তাহলে তোমার আবার সমস্ত খরচা আমি বহন করব। বেশ, আমি রাজি। সত্যি? তাহলে তুমি শোনো, কাল বিকেল 4টেই আমি তোমার সাথে এখানে দেখা করব। ঠিক আছে, আজ তাহলে আসি। শোনো, সেই দিনের জন্য সরি। তাহলে আবার কেন? আমার কাজ শেষ, এবার বাকিটা তুই সামনে নে। চল। আব্বু। আরে সুরজ, তুই তাও আবার এই সাজে? আর পাশে এই মেয়েটাই বা কে? আরে আব্বু, এটাই তো সেই মেয়ে যার কথা আমি তোমাদের আগের দিন বলেছিলাম না, তুমি দেখবে বলেছিলে না। তাই ভাবলাম শুধু শুধু দেখে কি হবে, একবারে বিয়ে করে নিয়ে আসি। সত্যি বলছিস? আরে আগে বলবি তো। দাঁড়া বর্ষা, দাঁড়া। হ্যাঁ বাবু বলেন। আমার ছেলে বিয়ে করে এনেছে, তাড়াতাড়ি সবাইকে মিষ্টি মুখ করা। চলো নাসরিন, তোমাকে এবার সবার সাথে পরিচয় করিয়ে দিই। এই যে সামনে দাঁড়িয়ে, এটা আমার আব্বু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো বৌমা, ভিতরে এসো। আর এই যে সামনে দাঁড়িয়ে দেখছো, এটা হলো আমার ফুপি ফুপা আর ফুপাই তো ভাই। শোনো, ওই যে যাদের দেখলে না, ওরাই হলো আজকের আমার এই অবস্থার জন্য দায়ী। সবার আগে ওদেরকে এই বাড়ি থেকে বার করতে হবে। আর হ্যাঁ, একটু সাবধানে থাকবে, ওরা আবার খুব চালাক। সবকিছু যদি বুঝতে পারে না তাহলে আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। ও নিয়ে তুমি চিন্তা করো না, কেউ আমাকে ধরতেই পারবে না। আর তাছাড়াও আমি অভিনয় অত কাঁচা না। ছোটবেলায় যখন আমি স্কুলে পড়তাম তখন স্কুলের প্রোগ্রামে আমি সবসময় অভিনয় ফার্স্ট হতাম। তাই নাকি? হ্যাঁ। এই নাও তোমাদের গরম গরম চা। বাহ, এতদিনে বাড়িতে একটা সঠিক কাজ হলো। জানিস তো সুরজ, তোর মা থাকতে ঠিক এইভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে চায়ের কাপ ধরিয়ে দিত। তোর মা চলে যাওয়ার পর জীবনে সবকিছু যেন কেমন এলোমেলো হয়ে গেছে। ওইসব কথা থাক না, আপনি আগে চাটা খেয়ে বলুন কেমন হয়েছে। আহ, কি স্বাদ! এই চাটা কি তুমি বানিয়েছো? হ্যাঁ আব্বা। খুব সুন্দর হয়েছে। তুমি ওদের চা দিলে, কই আমাদের দিলে না? ও, আপনারা চা খাবেন? দেখেছেন, আপনাদের কথা ভুলেই গিয়েছি। 2 মিনিট দাঁড়ান, আমি বর্ষাকে বলি। বর্ষা কেন? বাড়ির বউ থাকতে ও কিসের জন্য আমাদের চা দেবে? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি এই বাড়ির বউ, কাজের লোক না। আর তাছাড়া এই বাড়িতে আমি আমার বর আর শ্বশুরমশাই ছাড়া
কারোর জন্য বাড়তি পরিশ্রম করতে পারবো না। তোমার তো দেখছি খুব চুপা, বাপ মা মনে হয় সেইভাবে শিক্ষা দিতেও পারেনি। ভুল বললেন, বাপ মা অবশ্যই শিক্ষা দিয়েছেন, তবে শিক্ষাটা দিয়েছেন বড়দের সম্মান করার জন্য, কারোর ফাই ফরমাস খাটার জন্য না। বাবা সুরজ, এমন বউ এনেছিস, মনে হচ্ছে বউ তো না, যেন ধারালো অস্ত্র। আসলে কি বলো তো ফুপি, আজকালকার মেয়ে তো বুঝতেই পারছো। বলছি এত কিছুর পরেও তুমি এখানে থাকবে নাকি ঘরে যাবে? চলে যাবে কেন? চা খাবে না? নিকুচি করেছি তোমার চায়ের। যা বাবা, না খেয়ে চলে গেল। দেখতে দেখতে তো বিয়ের প্রায় 1 মাস হয়ে গেল, এখনো কিছুই করা গেল না। আর কতদিনই বা নিজের ঘর বাড়ি ফেলে এখানে থাকবে বলো? তার থেকে ভালো আমরা বাড়ি ফিরে যাই। আব্বু ঠিক বলেছে, এরপর তো দেখা যাবে সূরজের অপেক্ষায় থেকে থেকে বুড়ি হয়ে যাব। তারপরে দেখা যাবে আমার দিকে একটা ছেলেও ঘুরে তাকাবে না। আহ থাম তো, এত সহজে আমি হার মেনে এই সব কিছু অন্য কারোর হাতে তুলে দিয়ে যাব না। যাওয়ার আগে আর একবার শেষ চেষ্টা করেই যাব। কিন্তু তুমি কি করবে? তাহলে শোন, কালকে যেভাবেই হোক নাসরিনকে এই বাড়ি থেকে বার করতে হবে। আর তারপর তা নয় বুঝলাম, কিন্তু ভেবে দেখো, একবার যদি আমরা এই কাজটা করতে গিয়ে ধরা পড়ে যাই না, তাহলে সব পরিবার মিলে জেল খাটতে হবে। বলছি আমার না ভয় পাচ্ছে। চুপ করো তুমি, সবকিছুতে তোমার ভয় পেয়েই থাকে বলো। মাঝে মধ্যে ভাবি পৃথিবীতে কি ছেলের অভাব পড়ে গিয়েছিল যে আমার বাপ বেছে বেছে তোমার মতো একটা অকর্মার হাতে তুলে দিয়ে গিয়েছিল? মা, তুমিও না জানো তো উনি সব কিছুতে একটু বেশিই ভয় পায়, তাই বলে ওইভাবে বলে। ওইসব কথা ছাড়ো, চলো আমরা বরং আমাদের কাজ করি। হ্যাঁ হ্যাঁ, তুই ফোনটা লাগা। আমি এক্ষুনি আসছি। পাখি ফাঁদে পা দিয়েছে, এবার সুযোগ বুঝেই খ্যাপ করে ধরে নেবে। ভাই ভাই একটু এদিকে শুনে যা। হ্যাঁ যাই। নাসরিন, নাসরিন, ফোন, এটা কার ফোন এখানে পড়ে? কাজ হয়ে গিয়েছে, একবার ছবিটা দেখে নিন। এই পাখিটাই তো। নাসরিন, নাসরিন, মার শালাকে।
ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমি ঠিক আছি, কিন্তু এরা কারা আর কেনই বা আমাকে এভাবে ধরে নিয়ে এসেছিল? আমার উপর ওদের কি রাগ? সেই প্রশ্নের উত্তর তো সে দেবে। এই ফোনটা যার। ফোন? হ্যাঁ, আগে তো বাড়ি চলো, তারপর বাকিটা দেখবে। আব্বু, শাহিন, ঝিলিক, তোমরা সবাই বাইরে এসো। কি হয়েছে কি? সবাইকে এত ডাকাডাকির কিসের? কি হয়েছে সেটা জানতে চাও? দাঁড়া বলছি। আচ্ছা, এই ফোনটা কার? এই ফোনটা তো আমার। ও, তাহলে এই ফোনটা তোমার? ওর যখন বলছে তখন ওকে ফোনটা দিয়ে দে, তাহলে তো হয়ে গেল। দেব, কিন্তু তার আগে যে আমার ছোট্ট একটা হিসাব বাকি আছে। হিসাব? কিসের হিসাব? হিসাব তো হলো এটাই যে আজকে কিছু গুন্ডা নাসরিনকে মারার চেষ্টা করেছিল, আর সেই গুন্ডাগুলোকে পাঠিয়েছে ভাড়া করে সেই। এই ফোনটা যার, কারণ এই ফোনে সমস্ত প্রমাণ আছে। এটা এটা তুই কি বলছিস? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি। আচ্ছা, তোদের লজ্জা করে না? আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার বউকে মারার চেষ্টা করিস? এসব তুই কি বলছিস? হ্যাঁ আব্বা, তোমার বোন আর তার পরিবার মিলে নাসরিনকে প্ল্যান করে মারার চেষ্টা করেছিল। কপালের জোর, যার একটুর জন্য আমি ওকে বাঁচিয়ে আনতে পেরেছি। ছি পাপি ছি, আমার ভাবতেও ঘৃণা করছে যে তুই আমার বোন। আসলে ভাই। চুপ কর, এই মুহূর্তে তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবি। ভাই, আর একটা কথা আমি শুনতে চাই না, না হলে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেব। ওদের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি মা, তুই কিছু মনে করিস না। হে মা, ছি ছি, এটা আপনি কি বলছেন? আমি কিছু মনে করিনি। আপনি বরং খাবার টেবিলে বসুন, আমি হাত মুখ ধুয়ে এসে সবাই মিলে একসাথে খাবো। তুমি আজ খুব ভয় পেয়ে গিয়েছিলে বলো? সে তো একটু পেয়েছিলাম। জানো, আজ তুমি আমাকে যেভাবে বাঁচালে তখন আমার কি মনে হচ্ছিল? এতে মনে হওয়ার কি আছে? আজ যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো, আমি সে একই কাজ করতাম। ও, তাহলে হয়তো আমারই ভুল। ভুল? কিসের ভুল? ও কিছু না, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়ো। বর্ষা, তুমি তরকারিটা দেখো, আমি আব্বাকে ওষুধটা দিয়ে আসি। ঠিক আছে বৌদি। আব্বা, এই নিন আপনার ওষুধ। ও হ্যাঁ, দে। আগের থেকে পায়ের ব্যথাটা কমেছে? পায়ের ব্যথা কেন? তোর মতো যদি একটা দায়িত্ববান বৌমা থাকে তাহলে হয়তো জীবনের সব ব্যথা কমে যাবে। বেশ, আপনি ওষুধটা খেয়ে নিন, আমি আপনার খাবারটা নিয়ে আসছি। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? তুই যেন কেমন বদলে গিয়েছিস। সত্যি কথা বলতে কি জানিস, আমার কেমন জানি মনে হচ্ছে এই 3টে মাস আমি নাসরিনের সাথে নকল স্বামী স্ত্রীর নাটক করতে করতে সত্যি যেন ওকে ভালোবেসে ফেলেছি। তুই সত্যি বলছিস? হ্যাঁ রে, কিন্তু বুঝতে পারছি না এখন আমি কি করব। কি আর করবি, যত তাড়াতাড়ি সম্ভব তুই ওকে গিয়ে তোর মনের কথাটা বলে দে। বলবো যদি ও আমায় রিজেক্ট করে দেয়? আমার তো মনে হয় না, আর যদিও বা করে তবে সেটা ভাগ্য বলে মেনে নিবি। কিন্তু আমার তো মনে হয় তবুও একবার মনের কথাটা তুই ওকে বলে দেখ। বেশ, তুই যখন বলছিস তখন না একবার চেষ্টা করে দেখব। জানো, তুমি আজ আমাকে যেহেতু বাঁচালে
তখন আমার কি মনে হচ্ছিল? এতে আবার মনে হওয়ার কি আছে? তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি ঠিক একই কাজ করতাম। নাসরিন, এ কি তুমি আজ হঠাৎ করে এই ড্রেস পরেছো? চলে এসেছো? আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমার অপেক্ষায়? আসলে আজ আমাদের এগ্রিমেন্টের 3 মাস পূর্ণ হয়ে গেল, তাই তোমার জিনিস তোমাকে বুঝিয়ে দিয়ে এবার আমি বাড়ি ফিরে যেতে চাই। চলে যাবে? হ্যাঁ, আমাদের চুক্তি অনুযায়ী তো এই কথাই হয়েছিল। যাই হোক, আমার হয়ে তোমার আব্বাকে বলে দিও উনি যেন সময় মতো ওনার ওষুধগুলো ঠিকঠাক খায়। হ্যাঁ, বলে দেবো। বেশ, আমি তাহলে এবার আসি। আরে মা, তুই যে কাজের জন্য গিয়েছিলিস সে কাজটা ভালোভাবে হয়েছে তো? হ্যাঁ আব্বা, ভালোভাবে হয়েছে বলেই তো আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। জানিস মা, যেদিন থেকে তুই বাড়ি ফিরেছিস সেদিন থেকে জানো তোকে কেমন লাগে। তোর কি কিছু হয়েছে? কই না তো, তুমি যে কি বলো, অত কথা না বলে ঘুমিয়ে পড়ো। কিরে বাবা, কি করছিস এখানে দাঁড়িয়ে? কি আবার করব, এই দাঁড়িয়ে আছি। নাসরিনের কথা ভাবছিস বল? কই না তো। মিথ্যা বলছিস। একটা কথা কি জানিস তো, আমি তো তোর সম্পর্কে আব্বা হই, তাই তোর মনের কথা আমি সব বুঝতে পারি। আমার চোখে তুই ফাঁকি দিতে পারবি না। আব্বা, আমি নাসরিনকে খুব মিস করি। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি বলি কি বাবা, চল আমরা না হয় নাসরিনের বাড়িতেই যাই, গিয়ে তার পরিবারের সাথে কথা বলি, কথা বলে তোদের মিথ্যা বিয়েটাকে সত্যি বিয়ের পরিচয় দিই। তুমি সত্যি বলছো আব্বা? কিন্তু নাসরিন রাজি হবে তো? রাজি হবে না মানে? পৃথিবীতে এখনো এমন মেয়ে জন্মায়নি যে আমার ছেলেকে রিজেক্ট করবে, বুঝলি? এটাই নাসরিনের বাড়ি। আপনারা দাঁড়ান, আমি নাসরিনকে ডাক দিচ্ছি। নাসরিন, নাসরিন। আরে আপনারা? হ্যাঁ আমরা। তোমার কথা খুব মনে পড়ছিল তো, তাই আর কি চলে এলাম। ও ভালো তো। আরে মা, ওনারা দাঁড়িয়ে আছেন, ওনাদের বসার ব্যবস্থা করে দে। হ্যাঁ হ্যাঁ। আপনি বুঝি নাসরিনের আব্বা? হ্যাঁ। আমার নাম সোহেল, আর এই যে দেখছেন এটা আমার একমাত্র ছেলে। আপনি অবশ্যই আমাকে চিনবেন না, কিন্তু নাসরিন আমাকে চেনে। আপনাকে চিনি না, তবে নাসরিনের মুখে আপনাদের অনেক কথা শুনেছি। তাই নাকি? আসলে আপনার কাছে আমার একটা বিশেষ আর্জি নিয়ে আসা। বিশেষ আর্জি মানে? মানে এটাই যে আমি আপনার মেয়েকে আমার বাড়ি বউ করে নিয়ে যেতে চাই। এটা আপনি কি বলছেন? দয়া করে আর আপনি আপত্তি করবেন না। আপত্তি? কি বলছেন? এটা তো আমার সৌভাগ্য। কিন্তু দেখো নাসরিন, তুমি আর না করো না। এই কটা দিন আমি যে তোমাকে কি পরিমাণ মিস করেছি সেটা বলে বোঝাতে পারবো না। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তোমার কি আমার কথা একটু মনে পড়েনি? পড়েছে তো। তাহলে আবার কেন? দয়া করে তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ রে, ওনারা যখন বাড়ি বয়ে এসে তোকে নিয়ে যেতে চাইছে তখন আর তুই অমত করিস না। বেশ তাহলে আমি রাজি। সত্যি বলছো? তাহলে আবার কেন? উভয় পক্ষ যখন মেনেই নিল, তাহলে এবার খুব শীঘ্রই আমরা বাড়ির লক্ষ্মী বাড়ি নিয়ে যাব। কি বলিস সুফিয়ান? ঠিক বলেছেন, মেয়া বিবি রাজি তো কে করেগা কাজী।